হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। তো তোমরা সবাই জানো আমাদের এই চ্যানেলে কিন্তু হরর মান্থ শুরু হয়ে গিয়েছে। এই মাসে আমরা এই চ্যানেলে অনেকগুলো হরর সিনেমা দেখতে চলেছি। তো এখন থেকে একেবারে জানুয়ারি পর্যন্ত এই হরর সিরিজগুলো চলতে থাকবে কন্টিনিউয়াসলি। আর তোমরা যদি এই সিরিজগুলোকে পছন্দ করো এবং তোমরা যদি আমাদের এই হরর মান্থটা এনজয় করো, তাহলে তোমাদের রিকোয়েস্টে আমরা আরো এক মাস হরর মান্থ কন্টিনিউ করবো। জানুয়ারি তো আমরা হরর চালাবো এবং যত নতুন বেস্ট হরর সিনেমাগুলো রয়েছে সেগুলো আমরা এখানে রিভিউ দেওয়ার চেষ্টা করবো বা ওই সময় সিনেমা সম্পর্কে জানার চেষ্টা করবো। তো যাই হোক, চলো বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। যাই হোক, আমাদের হরর মান্থের প্রথম সিনেমাটার নাম হচ্ছে অরফান, যে সিনেমাটা রিলিজ পেয়েছিল 2019 সালে। এবং এই সিনেমার ক্লাইম্যাক্স বলতে আমি কি বলবো, মোটামুটি ভালোই ডিস্টার্বিং সিনেমা এবং এটার ক্যাটাগরি হচ্ছে হরর মিস্ট্রি। আর এটার IMDb রেট হচ্ছে 10/7। তো বুঝতেই পারছো সিনেমাটি এনজয় করার মতো। তবে আমি বিশ্বাস করি তোমরা যারা সিনেমা ভক্ত তারা বেশিরভাগ এই সিনেমা দেখে ফেলেছো। তবে সমস্যা নেই, চলো আমার সাথে আরেকবার এই সিনেমাটি দেখো। তো সিনেমার শুরুতে আমরা একজন মহিলাকে দেখতে পাই, যার বাচ্চা জন্ম দেওয়ার সময় প্রসব বেদনা শুরু হলে তাকে একটা লোক হসপিটালে নিয়ে আসে। আর এরপর নার্স করে কি মহিলাটিকে অপারেশন চেম্বারে নিয়ে আসে। বাট তখনই হঠাৎ করে মহিলাটির রক্তক্ষরণ হতে শুরু করে। আর এরপর তাকে অপারেশন চেম্বারে নিয়ে গেলে জানা যায় যে তার সন্তানটি পেটের মধ্যেই মারা গিয়েছে। মহিলাটি মৃত সন্তান প্রসব করেছে। তবে তখনই মহিলাটির ঘুম ভেঙে যায়। মহিলাটি আসলে কি স্বপ্ন দেখছিল, ব্যাপারটা এরকমই মনে হচ্ছে। তবে ব্যাপারটা তাও নয়, এই ঘটনাটা এই মহিলার সাথে আগে ঘটে গিয়েছে। তার যে 3 নম্বর বাচ্চাটা যেটা পেটের মাঝে মারা গিয়েছে, সেই বাচ্চাটার নাম সে রাখতে চেয়েছিল জেসিকা। আর ওই জিনিসটা তাকে এখনো মানসিকভাবে অনেক ডিস্টার্ব করে, সে ভুলতেই পারে না। তো যাই হোক, এই মহিলাটির নাম হচ্ছে কেট এবং সে আমাদের এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ একটা চরিত্র, প্রধান চরিত্র বলতে পারো। তো কেট এই মানসিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অনাথ আশ্রম থেকে একটা মেয়েকে দত্তক নেওয়ার কথা চিন্তা করে। তবে কেটের অলরেডি 12 বছরের একটা ছেলে যার নাম হচ্ছে ড্যানিয়েল, আর ম্যাক্স নামের 4 বছরের একটা মেয়ে রয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, ছোট যে মেয়ে বাচ্চাটা ম্যাক্স, ও কানে শুনতে পায় না, তাকে সব কথা ইশারায় বোঝাতে হয়। আর তারপর আমাদের কেটের স্বামীকে দেখানো হয়, যার নাম হচ্ছে জন, খুবই ভালো একটা মানুষ। তো যাই হোক, এরপর আমরা দেখি একদিন জন আর কেট একটা মেয়েকে দত্তক নেওয়ার জন্য অনাথ আশ্রমে আসে। আর এখানে এতগুলো বাচ্চার মধ্যে থেকে তাদের একটা মেয়ে পছন্দ হয়ে যায়। আর এই মেয়েটির নাম হচ্ছে এস্টার। মেয়েটির বয়স মাত্র 9 বছর, কিন্তু মেয়েটির কথাবার্তা, আচার আচরণ অনেকটা ম্যাচুইড মেয়েদের মতো। আর আমরা সবাই জানি বাচ্চারা যদি ম্যাচুইড মানুষের মতো আচরণ করে, ব্যাপারটা কিন্তু খুবই কিউট লাগে। তো এই কারণে ওরা করে কি এস্টারকে পছন্দ করে ফেলে। তো এস্টারকে যখন ওরা সিলেক্ট করে, তখন ওই অনাথ আশ্রমের যে নান রয়েছে সে এস্টার সম্পর্কে কিছু বেসিক তথ্য ওদেরকে জানায়। সে বলে এস্টার মূলত একজন রাশিয়ান মেয়ে, কিন্তু সে ইংলিশ খুব ভালোভাবে পড়তে পারে। এই সিনেমার প্লটটা হচ্ছে আমেরিকা, কিন্তু এস্টারকে রাশিয়া থেকে আনা হয়েছিল। তবে রাশিয়া থেকে যে পরিবারটা এখানে ওকে নিয়ে এসেছিল, যতদূর আমি জানতে পেরেছি সেই পরিবারের সবাই আগুন লেগে মারা যায়, কিন্তু কোন রকমে এস্টার সেখান থেকে বেঁচে গিয়েছিল। তো এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে খুব ভালো মতো। তো এরপর আমরা দেখি কেট আর জন এস্টারকে তাদের বাড়ি নিয়ে চলে আসে। তো এস্টারকে দেখে ম্যাক্স তো ভীষণ খুশি হয়, কিন্তু ড্যানিয়েল বড় ছেলে সে খুব একটা পছন্দ করে না। তবে এস্টার যখন ওদের বাড়িতে আসে, সে একটা পিয়ানো দেখে খুবই খুশি হয়ে যায়। আর তাই এই খুশি দেখে কেট বলে, ঠিক আছে আমি তোমাকে পিয়ানো বাজানো শেখাবো। এবং আমরা এখানে দেখতে পাই এস্টার খুব তাড়াতাড়ি পরিবারের সকলের সাথে মিশে যায়। আর এইদিকে আমরা দেখি ড্যানিয়েলের কিন্তু একটা ট্রি হাউস রয়েছে। বুঝতে পারছো, ওইসব দেশ তো আর আমাদের মতো মনে করো যে অল্প জায়গা না, অনেক জায়গা জমি থাকে। তো ট্রি হাউস আছে, মুক্ত থাকে আর কি। তো ওখানেও জাস্ট ওর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়। কিন্তু বাংলাদেশে এরকম একটা ট্রি হাউস থাকলে পোলাবান করতে গিয়ে ওখানে বন্ধু বান্ধব নিয়ে বাবা খাইতো। তো যাই হোক, ওদের সবকিছু বেশ ভালোই চলছিল। কিন্তু ওই দিন রাত থেকে আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে এস্টার ম্যাক্সের রুমে এসে ওকে এমন নজরে দেখছিল, দেখে মনে হচ্ছে যে এই মেয়েটিকেও এখনই মেরে ফেলবে। আর এই দিকে আমরা দেখি জন আর কেট তাদের রুমে মনে করো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলছিল। কিন্তু তখনই এস্টার করে কি ম্যাক্সিন এই রুমে চলে আসে এবং এস্টার জানায় বিদ্যুৎ চমকানোর আওয়াজের কারণে তারা ভয় পেয়েছে। আর এই কারণে সে আজকে বাবা মার সাথে ঘুমাবে। কিন্তু এখানে এস্টার ডাইরেক্ট বলে ওঠে সে স্পেশালি জনের সাথে বাবার সাথে ঘুমাতে চায়। তো সরল মনা জন আর কেট করে কি ওদের দুজনকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আর এরপর আমরা দেখি পরের দিন এস্টারকে স্কুলে অ্যাডমিট করানো হয়, কিন্তু স্কুলের বাকি সব স্টুডেন্টরা ওর সেকেলে বা রাশিয়ান টাইপ পুরনো দিনের পোশাক দেখে ওকে র্যাগিং করতে শুরু করে। এই ধরনের পোশাকগুলোই বাচ্চারা আজ থেকে 20 বছর আগে পড়তো। তবে এস্টার এটার কোনো আপাতত উত্তর দেয় না। আর এরপরে আমরা দেখতে পাই ড্যানিয়েল তার খেলার সময় খেলনা বন্দুক দিয়ে পুতুলের উপর ফায়ার করে, কিন্তু তখন ওই পুতুলের পাশে একটা পায়রা এসে বসে পড়ে। কিন্তু পায়রাটিকে দেখে ড্যানিয়েল করে কি সেই পায়রাটিকে লক্ষ্য করে একটা গুলি ছোড়ে। আর ওই গুলিটি সোজা পায়রার বুকে গিয়ে লাগে। তো এর ফলে পায়রাটি নিচে পড়ে গিয়ে সেখানে ছটফট করতে থাকে। আর এখানে লক্ষ্য ড্যানিয়েল যদিও জেনে বুঝে এই কাজটা করেছে, কিন্তু এখন পায়রার এই ছটফটানি দেখে ওর কান্না পেয়ে যায় যে আমি কি করলাম। বাট তখনই সেখানে ম্যাক্স আর এস্টার চলে আসে। তো এস্টার তখন ড্যানিয়েলকে কান্না করতে দেখে বলে পায়রাটিকে এখনই মেরে ফেলো, তাহলে আর কষ্ট হবে না। কিন্তু ড্যানিয়েল কিভাবে মারবে একটা জীবিত প্রাণীকে? তো এটা দেখে এস্টার করে কি নিজে একটা পাথর দিয়ে পায়রাটার মাথায় মেরে থেতলে মেরে ফেলে। কিন্তু এস্টারের এই ব্যবহার দেখে ম্যাক্স আর ড্যানিয়েল হতবাক হয়ে যায়। তো পরের দিন আবার যখন এস্টার স্কুলে যায়, তখন একটা মেয়ে ওকে নিয়ে টিটকারি করতে থাকে, ওকে অনেক হাসাহাসি করে। এর কারণটা হচ্ছে এস্টার সবসময় তার কাছে একটা বাইবেল রাখতো। তো যাই হোক, এর পরের দিন আমরা দেখি কেট এস্টারকে পিয়ানো বাজানো শেখাতে নিলে এস্টার হুট করে কেটকে জেসিকার ব্যাপারে জিজ্ঞাসা করে। জেসিকা হচ্ছে যে মেয়েটা পেটের মধ্যে থেকে মারা গিয়েছে। তো কেট ওর মুখে এই কথা শুনে ওকে একটা গোলাপ ফুলের গাছের কাছে নিয়ে গিয়ে বলে, দেখো জেসিকা আমার পেটের ভেতরেই মারা গিয়েছিল, আর ওর স্মরণে আমি এই ফুল গাছটা লাগিয়েছি, আর এই কারণে এই ফুল গাছটা আমার অনেক
অনেক প্রিয়। তো যাই হোক, এরপর রাতে জন আর কেট যখন ইন্টিমেট সময় কাটাচ্ছিল, মানে দেখতেই পাচ্ছ ডাইনিং রুমে শুরু করে দিয়েছে, তো ওদের এমনটা করতে এস্টার দেখে ফেলে এবং এস্টার করে কি ইচ্ছা করে কেট এবং জনের সামনে আসে এবং এর ফলে যেটা হয় কেট এবং জন প্রচন্ড লজ্জা পায়। আর তারপরে কেট করে কি এস্টারের সাথে এক্সট্রা ব্যাপারে কথা বলতে আসে এবং ওকে বোঝানোর চেষ্টা করে যে বড়দের এমন কোনো কাজ দেখলে সেখানে ছোটদের যেতে হয় না, সরে যেতে হয় বা এ নিয়ে কাউকে কিছু বলতে হয় না। কিন্তু কেট কথা শেষ করার আগেই এস্টার হুট করে বলে ওঠে, আমি জানি তোমরা সেক্স করছিলে। তো এইরকম কথা শুনে কেট তো পুরো শকড হয়ে যায় যে 9 বছরের একটা বাচ্চা এই সম্পর্কে কিভাবে জানে। তো এরপর সে যখন জনকে জানায়, জন তখন বলে দেখো এখনকার পোলাপান তো অনেক অ্যাডভান্স, হয়তো স্কুলের কারো কাছ থেকে জেনেছে, মানে জন বিষয়টা সিরিয়াসলি নেয় না। আর এরপর আরেকদিন জন করে কি অ্যাস্টার আর ম্যাক্সকে নিয়ে পার্কে ঘুরতে আসে আর সেখানে জনের সাথে তার এক্স গার্লফ্রেন্ডের দেখা হয় আর সেই সঙ্গে স্কুলে অ্যাস্টারকে নিয়ে যে মেয়েটি মজা করেছিল সেও এখানে আসে। তো স্কুলের মেয়েটিকে দেখে অ্যাস্টার ওর উপর প্রতিশোধ নেওয়ার প্ল্যান করে এবং সে হুট করে সবার চোখের আড়ালে গিয়ে মেয়েটাকে ওপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তবে এই পড়ে যাওয়ার ফলে যেটা হয় মেয়েটার প্রচন্ড আঘাত লাগে, মেয়েটার পা ভেঙে যায়। আর ওই মেয়েটিকে যে অ্যাস্টার ধাক্কা দিয়েছে এটা কিন্তু ম্যাক্স দেখে ফেলেছিল এবং ম্যাক্স তখন ওর বাবা মায়ের কাছে বলে। তো রাতে জন তখন অ্যাস্টারের কাছে জিজ্ঞাসা করে ওকে কেন ধাক্কা দিয়েছিলে, তখন অ্যাস্টার বলে আমরা তো শুধুমাত্র খেলছিলাম, খেলতে খেলতে হুট করে অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছে। আর এখন লক্ষ্য ম্যাক্স কিন্তু ওকে ধাক্কা দিতে দেখেছে, তবে তারপর সে অ্যাস্টারকে বাঁচানোর জন্য বাবা মায়ের সামনে মিথ্যা বলে। সে বলে হ্যাঁ হয়তো মেয়েটা স্লিপ কেটে পড়ে গিয়েছে। তো এরপর আমরা দেখি একদিন অনাথ আশ্রম থেকে সেই নানটি কেটকে কল করে এবং অ্যাস্টারের সম্পর্কে জানতে চায়। তো এখানে কেট করে কি ওই নানকে অ্যাস্টারের ওই অদ্ভুত রকম ব্যবহার সম্পর্কে বলে। নানও অ্যাস্টারের এমন ব্যবহারের কথা শুনে হতবাক হয়ে যায়। তো এরপর রাতে আমরা দেখতে পাই কেটের সাথে জনের সমস্যা হয়, কারণ আজকে পার্কে তার এক্স এসেছিল এবং তার সাথে কথা বলেছে। আর এই প্যাচটা কে লাগিয়েছে জানো? অ্যাস্টার। মানে অ্যাস্টার ওদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আর অ্যাস্টার এটাই চায় যে ওরা একজনের কাছ থেকে আরেকজন দূরে সরে যাক। কেন চায় আর একটু পরে আমরা বুঝতে পারবো। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই অনাথ আশ্রম থেকে সেই নানটি আসে ওদের বাড়িতে এবং সে এসে ওদেরকে কিছু অবাক করা কথা বলে। সে বলে দেখো আমি তোমার কাছ থেকে ওর সম্পর্কে জানার পরে ওর সম্পর্কে আমি কিছু রিসার্চ করি, আর রিসার্চ করে আমি যেটা জানতে পেরেছি ও আসলে কই থেকে আমাদের অতিমখানা এসেছে সেটা আমি জানি না, তবে তারপরে যতদূর জানতে পেরেছি ও যে ফ্যামিলিতে ছিল সেখানেই কোনো না কোনো সমস্যা হয়। যেমন যে ফ্যামিলি ওকে রাশিয়া থেকে এখানে এনেছিল সেই রাশিয়ান ফ্যামিলির কিন্তু পুরো বাড়িতে আগুন লেগে গিয়েছিল এবং তারা সবাই মারা গিয়েছিল। আর ওই বাড়িতে কি ইচ্ছা করে আগুন লাগিয়েছিল। তবে সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে সবাই মারা গেলে অ্যাস্টার কিভাবে বেঁচে ছিল। তো এরকম আরো দুই একটা বাড়িতে ঘটনা ঘটেছে আর প্রত্যেক জায়গায় অ্যাস্টার ছিল। তো নানটির কথা শুনে কেট বিশ্বাস করলো, জন এগুলো কিছুতেই বিশ্বাস করতে চায় না যে এইটুকু মেয়ে এগুলো কি বলেন আপনি। আর এই দিকে আমরা দেখি অ্যাস্টার কিন্তু লুকিয়ে লুকিয়ে নানটির সকল কথা শুনে ফেলে আর এই জন্য সে যায় হচ্ছে ম্যাক্সের কাছে এবং ম্যাক্সে ভুল ভাল বুঝিয়ে সে ওকে নিয়ে একটা ব্রিজের কাছে আসে এবং নান এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসবে এবং নানের জন্য অপেক্ষা করতে থাকে। তো নান গাড়ি নিয়ে বের হয় অনাথ আশ্রমের দিকে যাওয়ার জন্য, কিন্তু ব্রিজের সামনে আসতেই অ্যাস্টার করে কি হুট করে ম্যাক্সকে গাড়ির সামনে ঠেলে দেয়। তো নান তখন ম্যাক্সকে গাড়ির সামনে দেখে কোন রকমে ম্যাক্সকে বাঁচানোর জন্য যখন গাড়িটা বাউলি মারে তখন যেটা হয় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে তারপর নানের ক্ষতি হয় না, নান গাড়ি থেকে বের হয়ে ম্যাক্সের কাছে আসে, বাট ওই সময় পেছন থেকে অ্যাস্টার এসে হাতুড়ি দিয়ে নানের উপর হামলা করে তাকে মেরে ফেলে। আর তারপর সেই হাতুড়িটি অ্যাস্টার করে কি ড্যানিয়েলের যে ট্রি হাউস রয়েছে সেখানে লুকিয়ে ফেলে। আর এরপর ছোট বোন ম্যাক্সকে ভয় দেখায়, যদি তুই বাড়ির কাউকে জানাস তাহলে তোদের বাড়ির সবাইকে মেরে ফেলবো। তো এইরকম একটা কথা শুনে ম্যাক্স পুরো ভয়ে স্তব্ধ হয়ে যায়। কিন্তু ওরা যখন ট্রি হাউস থেকে বের হচ্ছিল তখন ড্যানিয়েল ওদেরকে দেখে ফেলে, আবার অ্যাস্টারও ড্যানিয়েলকে দেখে ফেলে। তো এজন্য রাতে অ্যাস্টার করে কি ড্যানিয়েলের রুমে যায় এবং ওর গলায় ছুরি ধরে ভয় দেখায় যে আমি যে তোর ট্রি হাউসে গিয়েছিলাম এই কথা যদি বাড়ির কাউকে বলিস তাহলে তোকে মেরে ফেলবো, হয়তো তোর ওইটাও কেটে দিতে পারি। তো এই কথা শুনে ড্যানিয়েলও মনে করে যে ভয় বিছনায় মুতে দেয়। আর পরের দিন আমরা দেখি জন আর কেট অ্যাস্টারকে নিয়ে একটা মনোরোগ্য বিশেষজ্ঞের কাছে যায়, কিন্তু সেখানে অ্যাস্টার ডাক্তারের সাথে এমন ব্যবহার করে যে ডাক্তার উল্টে ইমপ্রেস হয়ে যায় যে এইটুকু বাচ্চা মেয়ে এত সুন্দর করে কথা বলতে পারে। তো ডাক্তার ওর মধ্যে কোনো প্রবলেম খুঁজে পায় না, উল্টো ডক্টর কেটের উপর ব্লেম দিয়ে থাকে যে তুমি তো আগে থেকে একটু অস্বাভাবিক ছিলে, তোমার বাচ্চা মারা গিয়েছে সেজন্য তুমি হয়তো ওটা থেকে উল্টাপাল্টা কিছু করছো, তুমি হয়তো অ্যাস্টারকে নিজের করে নিতে পারছো না, তুমি হয়তো ভালো মা হয়ে উঠতে পারছো না, এই জন্যই তুমি এমন করছো বা এরকম করছে। আর ওই দিকে আমরা দেখি অ্যাস্টার কিন্তু বিনা কারণে বাথরুমে গিয়ে যা ইচ্ছা তাই মনে করো রাগারাগি করছে, বিড়ালের রাগ বেড়ার সাথে খাটাচ্ছে। আর অন্যদিকে আমরা দেখি পুলিশ নানটির লাশ খুঁজে পায় এবং সবাই মনে করে যেটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আর এইদিকে ফাইনালি জন আর কেটও জানতে পারে যে নান মারা গিয়েছে, তবে কেটের কেন যেন নানের মৃত্যুটা অস্বাভাবিক লাগে। তো এই কারণে সে ইন্টারনেটে সার্চ করে যে একজন শিশুর ভেতরে কি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগ থাকতে পারে, থাকলে সে কিরকম ব্যবহার করতে পারে বিষয়টা বুঝিয়ে বলি। ধরো আমরা নর্মালি যেভাবে থাকি কত সুন্দর পিসাবের মতো কথা বলি, কিন্তু মাঝে মাঝে যখন রাগ হয় আমাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না, যা ইচ্ছে তাই করে ফেলি। তারপর যখন সুস্থ হয় তখন নিজের কাছে অনুতপ্ত লাগে যে এটা কেন করলাম। তো ওই টাইমটা যখন আমাদের রাগ উঠে তখন কিন্তু আমরা আলাদা একটা পার্সন হয়ে যাই। তো এরকম অনেকের ভেতরে এমন একটা পার্সোনালিটি থাকে যে সে পুরো মানুষটাই চেঞ্জ হয়ে যায় কিছুক্ষণের জন্য। তো এই মেয়েটার ভেতরে আছে কিনা বা বাচ্চাদের হয় কিনা এটা জানতে যাচ্ছে। এরপরও করে কি সকল ডাটা জোগাড় করে জনকে দেখায় আর সে জনকে বোঝানোর চেষ্টা করে যে অ্যাকচুয়ালি এই মেয়েটার সমস্যা থাকতে পারে, হয়তো ওর ভেতরে মাল্টিপল কোনো ডিসঅর্ডার বা কোনো পার্সোনালিটি থাকতে পারে, কিন্তু জন কোনো ইন্টারেস্টই দেখায় না। অ্যাকচুয়ালি জন একদমই বিশ্বাস করতে চায় না যে এইটুকু কিউট মেয়ে অ্যাস্টারের ভেতরে কোনো প্রবলেম থাকতে পারে। তো এই কারণে অ্যাস্টার করে কি এর বিরুদ্ধে শক্ত প্রমাণ জোগাড় করার জন্য লেগে পড়ে। আর সে ড্যানিয়েল এবং ম্যাক্সকে অনেক কিছু জিজ্ঞাসা করে যে অ্যাস্টার তোমাদের সামনে কোনো অদ্ভুত রকম ব্যবহার করেছে কিনা, কিন্তু
ড্যানিয়েল আর ম্যাক্স সবকিছু জানলেও প্রচন্ড ভয় কিছুই বলেন এরা। আর এইদিকে আমরা দেখি অ্যাস্টার বাবা জনের মনে আরো জায়গা করে নেওয়ার জন্য জনের সাথে অমায়িক ব্যবহার করা শুরু করে এবং বলে, আমি তোমার মতো বাবা অনেকদিন ধরে খুঁজছিলাম, জানো তুমি অনেক ভালো বাবা, কিন্তু মা আমাকে তো আপন করে নিতেই পারছে না। তো এই কথা শুনে জন বলে, তুমি তাহলে এমন কিছু কেন করছো না যেটা করলে তোমার মা খুশি হয়ে যাবে? তো এই কথা শুনে অ্যাস্টার বলে, হ্যাঁ ঠিকই তো বলেছো, এমন কিছু তো করতেই হবে, কিন্তু এইটা ছিল অ্যাস্টারের একটা শয়তানি বুদ্ধি। অ্যাস্টার তখন করে কি, কেটের যে বাচ্চাটা পেটে থেকে মারা গিয়েছে জেসিকা, ওর স্মরণে যে গোলাপ গাছটি বুনেছিল সেই গোলাপ গাছটা কেটে তার ফুলগুলো এনে তারপর কেটকে উপহার দিতে আসে। তো এটা দেখে কেট তো মারাত্মক কষ্ট পায় এবং অ্যাস্টারের কাছ থেকে ফুলগুলো নেওয়ার জন্য হাত টেনে ধরে, কিন্তু তখন অ্যাস্টার করে কি ফুলগুলো ছেড়ে দিয়ে দৌড়ে পালায়। কিন্তু এতেও শান্ত হয় না, ও কেটের প্রতি জনের মনে বিষ ঢালার জন্য নিজে করে কি নিজের হাত বেঞ্চ ভাইস মেশিনের চাপ দিয়ে ভেঙে ফেলে, যাতে জনকে দেখাতে পারে যে কেট আমাকে ইচ্ছা করে এরকম টর্চার করেছে। আর তারপর বিছানায় শুয়ে নাটক করে কান্না করতে থাকে এবং জনকে ডাকে। আর জন কান্না শুনে সেখানে আসে আর দেখে অ্যাস্টারের হাত ফুলে রয়েছে। তো এটা দেখে জনের এত রাগ হয় কেটের উপরে যে সে আজকে কেটকে তার কাছে শুতেই দেয় না, কারণ অ্যাস্টার আজকে তার কাছে থাকবে আর জন তার দেখাশোনা করবে। তো এই জন্য কেট করে কি মনের দুঃখে ওয়াইন শপ থেকে ওয়াইন নিয়ে আসে, তবে শত চেষ্টা করেও সে ওয়াইন খেতে পায় না, কারণ এই ওয়াইন খাওয়ার জন্য হয়তো তার বাচ্চা মারা গিয়েছিল এর আগে, আর এই কারণে সে ওয়াইনটা ফেলে দেয়। আর এর পরের দিন সকালে আমরা দেখতে পাই কেট ড্যানিয়েল আর এস্টারকে নিয়ে স্কুলে দিতে যায়, কিন্তু এস্টার আগে থেকেই ড্যানিয়েলের ব্যাগটা কেটে দিয়েছিল, আর এর ফলে ড্যানিয়েল যখন নামে তখন সকল বই পড়ে যায়। তো এটা দেখে কেট করে কি বইগুলো তুলতে দূর ওর কাছে যায়, কিন্তু তখনই এস্টার করে কি পেছন থেকে আসে, গাড়িটা নিউট্রাল করে দেয় এবং ব্রেকটা রিলিজ করে দেয়, মানে ইমার্জেন্সি ব্রেকটা রিলিজ করে দেয়। তো এর ফলে যেটা হয় গাড়ির পেছন দিকে যাওয়া শুরু করে, কিন্তু গাড়ির ভেতরে তখনও কিন্তু ছোট মেয়ে ম্যাক্স ছিল। তো গাড়িটাকে পেছন দিকে গড়াতে দেখে কেট করে কি সেটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কেট কোনোভাবেই গাড়িটিকে আটকাতে পারে না এবং গাড়িটি বরফের সাথে গিয়ে ধাক্কা খায়। তো এই ঘটনায় যেটা হয় পুরো দোষটা পড়ে কেটের, যে ওই ভুলভাল করে গাড়ি নিউট্রালে রেখে ইমার্জেন্সি ব্রেক না দিয়ে বেরিয়ে গিয়েছিল। আর এই কারণে জন করে কি কেটকে মনোরোগ্য বিশেষজ্ঞের কাছে নিয়ে আসে। তো ডাক্তার এখানে কেটের উপরে সকল দোষ দেয় এবং ওখানে কেটকে বলে যে তোমার কিছুদিন পুনর্নির্বাসন কেন্দ্রে বা রিহ্যাবে যাওয়া উচিত। আবার জন এখানে মনে করছে যে গত রাত্রে সে মদ খেয়েছে, আর মদ খেয়ে তারপর এস্টার ড্যানিয়েলকে দিতে গিয়েছিল স্কুলে, আই মিন ওয়াইন এক ধরনের মদে আর কি। তো যাই হোক, এই মদের ব্যাপারে জন জানলো কিভাবে? অ্যাকচুয়ালি কালকে তো তোমার ওই যে কেট মদ খায়নি বা ওয়াইন খায়নি, আমরা জানি সকল মদ ফেলে দিয়েছিল, কিন্তু তারপরেও এস্টার যেটা করেছে সে মদের বোতলটা জনের কাছে দিয়েছে, যে এই যে ও সারা ধরে মদ খেয়েছে, চিন্তা করো। আর এটা এস্টার এর জন্যই করেছে যাতে জন আর কেটের সম্পর্কে ফাটল ধরে। আর ঠিক তেমনই হয় এবং জন কেটকে ওয়ার্নিং দেয়, তুমি যদি 7 দিনের মধ্যে রিহ্যাবে না যাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দেবো এবং বাচ্চা কাচ্চা আমার কাছে রাখবো। তো কেট এখানে হাজারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ কেটের কথা বিশ্বাসই করে না। আর এদিকে অ্যাস্টার কিন্তু কন্টিনিউয়াসলি ম্যাক্সকে ভয় দেখাতেই থাকে, কিন্তু এরপর ড্যানিয়েল যখন ম্যাক্সের সাথে এই ব্যাপারটা নিয়ে খোলাসা করে তখনও জানতে পারে যে আজকে যে গাড়ি অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা অ্যাস্টারই করিয়েছে। সেই সঙ্গে ম্যাক্স এটাও বলে যে ওই নানকে অ্যাস্টারই মেরেছে আর হাতুড়িটা ওর ট্রি হাউসে লুকিয়ে ফেলেছে, আর ওই হাতুড়িটা পেলে ওটার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যেতে পারে। তো ড্যানিয়েল তখন একটা কিছু প্ল্যান করে যে ওই হাতুড়ি নিয়ে পুলিশের কাছে যাবে, কিন্তু অ্যাস্টার দরজায় কান পেতে সকল কথা শুনে ফেলে। আর পরদিন আমরা দেখি কেট করে কি অ্যাস্টার রুমে তল্লাশি চালায়, আর সেখানে সে একটা বাইবেল খুঁজে পায়। আর ওইদিকে ড্যানিয়েল হাতুড়িটি খোঁজার জন্য ট্রি হাউসে গিয়ে তল্লাশি চালায়, কিন্তু সেখানে অলরেডি অ্যাস্টার আগে থেকেই ছিল। আর এইদিকে কেট বাইবেলটি ঘাটাঘাটি করে শেষের পৃষ্ঠায় সেরোনে ইনস্টিটিউট নামে একটা প্রিন্ট দেখতে পায়। আর সেরোনে ইনস্টিটিউট হচ্ছে একটা পাগলাগারদ বা একটা পুনর্নির্বাসন কেন্দ্র, যেখানে 18 বছরের নিচে যদি কেউ কাউকে মার্ডার করে তাহলে সেখানে রাখা হয় আর কি। তো যাই হোক, এরপর সে করে সেরোনে ইনস্টিটিউটে সার্চ করে এবং সেখান থেকে সে অনেক তথ্য পায়। আর সেটাও জানে যে এই ইনস্টিটিউটটা রাশিয়াতে নয় বরং অ্যাস্টোনিয়াতে, অ্যাস্টোনিয়া আর কি ওই ইউরোপের একটা দেশ, ছোট দেশ। আর অন্যদিকে অ্যাস্টার ড্যানিয়েলকে কথার জালে ফাঁসিয়ে নানটির খুনের সকল এভিডেন্স ওর চোখের সামনে জ্বালিয়ে দেয়, আর তারপর পুরো ঘর পেট্রোল ছিটিয়ে দেয় এবং ঘরটিতে আগুন ধরিয়ে দেয় আর বাইরে তালা লাগিয়ে দেয়। তো ড্যানিয়েল আটকে যায়, কিন্তু ড্যানিয়েল ভাগ্যক্রমে কোনো রকমে জানালা দিয়ে বাইরে বের হয়, তবে লাফ দিয়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু অ্যাস্টার তোকে প্রাণে বাঁচিয়ে রাখতে চায় না, আর এই কারণে সে একটা পাথর দিয়ে ওকে যখন মেরে ফেলতেই যাবে তখনই ছোট বোন ম্যাক্স এসে ড্যানিয়েলকে বাঁচিয়ে নেয়। আর তারপর কেট এসে ড্যানিয়েলকে নিয়ে যায় হসপিটালে, আর এখানে ডক্টর কোনো রকমে ড্যানিয়েলকে বাঁচাতে পারে, মানে জানি একটু আছে। কিন্তু অ্যাস্টার অনেক টেনশনে পড়ে যায়, কারণ ড্যানিয়েল যদি জ্ঞান ফিরে যায় তাহলে কিন্তু সকল কথা বলে দেবে এবং সকল সত্য বেরিয়ে আসবে, ওর ধরা পড়ে যাবে। তো এই জন্য করে কি ও সফট ড্রিঙ্কস কেনার বাহানা করে সবার কাছ থেকে আলাদা হয়ে ড্যানিয়েলের কাছে যায়। আর এইদিকে ম্যাক্স তো সব জানে, কিন্তু ও বলতে পারে না, এটাই মেন সমস্যা। তো অ্যাস্টার কই গিয়ে সেটা চেক করার জন্য ও যখন পেছনে যায় গিয়ে দেখতে পায় তো এখানে তো অ্যাস্টার আসেনি, তার মানে ও আমার ভাইয়ের কাছে যেতে পারে। আর এইদিকে আমরা দেখি সত্যি সত্যি অ্যাস্টার ড্যানিয়েলের আইসিইউ রুমে পৌঁছে গিয়েছে এবং বালিশ চাপা দিয়ে ওকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ওইদিকে ম্যাক্স করে কি দূর ওর মাকে সব বোঝাতে থাকে। কিন্তু ওইদিকে আমরা দেখি অ্যাস্টার এতক্ষণে ড্যানিয়েলের নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে, কিন্তু তখনই শব্দ হয় মেশিনে আর ডাক্তাররা দৌড়িয়ে আসে এবং তাড়াতাড়ি করে ড্যানিয়েলকে করে তোমার ওই শক দেওয়া শুরু করে এবং অনেক কষ্ট কোনো রকমের ড্যানিয়েল আবার জ্ঞান ফিরে আসে। কিন্তু এই দৃশ্য দেখে ক্যাট বুঝতে পারে যে এই কাজ এস্টার করেছে এবং সে সোজা এস্টারের গালে একটা থাপড় মারে, কিন্তু জন তাতেও বিশ্বাস করে না। কিন্তু কেট এবার রীতিমতো হসপিটালে চিল্লাচিল্লি শুরু করে, আর এটা দেখে হসপিটালের ডক্টররা ওকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। মানে চিন্তা করো, 10 জন মিলে যদি একজনকে পাগল বলে তাকে সবাই পাগলই বলবে। তো এরপর কেটকে হসপিটালে অ্যাডমিট করে দেওয়া হয়, আর তারপর জন করে কি ম্যাক্স আর এস্টারকে নিয়ে বাড়িতে চলে আসে। তো বাড়িতে আসার পরে জন টেনশনে করে কি
মদের বোতল নিয়ে বসে পড়ে, আরেকটু ওয়াইনের বোতল। আর ওইদিকে আমরা দেখি অ্যাস্টার করেছে কি, মনে করো যে প্রাপ্তবয়স্ক মেয়েদের মতো ব্ল্যাক টপ কেটে নিজে পরার মতো ফিট করে নেয়, মনে করো নাইট ড্রেসের মতো বা আকর্ষণ করার মতো একটা ড্রেস পরে। আর এদিকে আমরা দেখি জন কিন্তু পুরো এক বোতল মদ খেয়ে শেষ করে ফেলেছে, পুরো নেশায়। আর এস্টার এখানে এসেছে নতুন রূপে সেজে ওর কাছে এবং নিজেকে এমন ভাবে রিপ্রেজেন্ট করে যাতে জন ওর প্রেমে পড়ে যায়। আর জন ওকে চিনতে পারে না এবং ওর কথাবার্তা হাব ভাব সব বড় মানুষের মতো ছিল, মানে সেক্সুয়ালি সিডুস করছে। কিন্তু জন তো পুরো মদের নেশায় রয়েছে, ও ধোঁয়াশা দেখতে পাচ্ছিল। কিন্তু যখনই অ্যাস্টার ওর ক্লোজ হওয়ার চেষ্টা করে তখন জনের জ্ঞান ফিরে আসে এবং জন তখন রেগে গিয়ে বলে, কালকেই তোকে আমি অনাথ আশ্রমে ফেরত দিয়ে আসবো। কিন্তু এই কথা শুনে অ্যাস্টার রেগে রুমে চলে যায়। আর জন বুঝতে পারে অ্যাস্টারের মধ্যে সত্যিই কিছু প্রবলেম রয়েছে, ঘটনা তো একটা রয়েছে, এবং রিয়েলাইজ করে কেট এতদিন যা বলছিল সব সত্য, ছোট বাচ্চা হলেও ভয়ঙ্কর। আর ওইদিকে আমরা দেখি কেটের কাছে তখন একটা কল আসে, আর এই কলটা করেছে হচ্ছে সেরেনা ইনস্টিটিউট নামে যে পাগলাগারদ রয়েছে, সেই পাগলাগারদ থেকে অ্যাস্টার মূলত ইমেল করেছিল ওই মেয়েটার পরিচয় জানার জন্য। তো ওখানে সেরেনা ইনস্টিটিউট বলে যে আমি এই হসপিটালের একজন ডক্টর এবং ওই মেয়েটা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা রিস্কে রয়েছেন, কারণ ওই মেয়েটির খোঁজ আমরা অনেকদিন ধরে পাইনি, সে অ্যাস্টোনিয়া থেকে অনেক আগেই চলে গিয়েছে বা পালিয়ে গিয়েছে আমাদের এখান থেকে। তো যদিও ওখানে থাকে তাড়াতাড়ি সতর্ক হয়ে যান। আর যাকে আপনারা 9 বছরের মেয়ে ভাবছেন, ও 9 বছরের মেয়ে নয়, ও 33 বছর বয়সী একজন মহিলা এবং ওর রিয়ার হরমোনাল ডিসঅর্ডার প্রবলেম রয়েছে। ওর বয়স বাড়বে ঠিকই কিন্তু বাচ্চাদের মতো ওকে সারা জীবন দেখাবে। তো কেট ডাক্তারের কথা শুনে বিশ্বাসই করতে পারছিল না যে যে মেয়েটি করে 9 বছরের বাবা মা হারানো বাচ্চা অনাথ মনে করছে, সে আসলে 33 বছরের একটা খুনি ডেঞ্জারাস মহিলা। আর তারপর ডাক্তার ওকে আরো ভয়ঙ্কর তথ্য দেয় যে সে পর্যন্ত 7 জনকে খুন করেছে অ্যাস্টোনিয়াতে। তো এই কথা শুনে কেট আরো ভয় পেয়ে যায়। আর এই দিকে আমরা দেখি অ্যাস্টার তার আসল রূপ ধারণ করে। তো আমরা যে অ্যাস্টারের কোচি চেহারা দেখেছি না, অ্যাস্টারের চেহারা অ্যাকচুয়ালি কোচি না, সে মেকআপ করে নিজেকে কোচি করে রাখে। তো সে যখন মেকআপ সরায় তখন আমরা দেখি তার চেহারায় বাচ্চা মেয়ের ছাপটা নেই, এবং তারপর যখন ফলস দাঁতগুলো সরায় তখন ওকে দেখলে একদম বিভৎস লাগছে। তো বুঝতেই পারছি মেয়েটা পুরো ম্যাচুইড, 33 বছর বয়সের। সে জাস্ট জনকে চাচ্ছিল, মানে কেটকে শুধু জনের সাথে সংসার করবে। তো রাগেও করে কি ঘরের জিনিসপত্র উলট পালট করে। আর জন যখন ঘর থেকে কাজ ভাঙার আওয়াজ পায় ও রাতে ঘরে যায়, আর ঘরে গিয়ে দেখে অ্যাস্টার ঘরটিতে বিভিন্ন বিভৎস ইনভিজিবল পেন্টিং করে রেখেছে, যেসব পেন্টিং শুধুমাত্র নীল রঙের আলো পড়লে দেখা যায়। তো এইটা দেখে জন কনফার্ম হয়ে যায় যে আমার পরিবারে যত ঝামেলা এই মাইয়াটাই করছে। আর ওইদিকে ক্যাট ডাক্তারের মুখে সকল কথা শুনে জনকে সাবধান করার জন্য কল করে, কিন্তু জন যখন কলটা রিসিভ করবে তখনই কারেন্ট চলে যায়। তো জন তখন যায় হচ্ছে জেনারেটর অন করার জন্য, কিন্তু এদিকে কেট যখন জনকে ফোনে পায় না তখন পুলিশে কল করে এবং ইমিডিয়েটলি তাদের বাড়িতে যেতে বলে। কিন্তু ততক্ষণে আমরা দেখি অ্যাস্টার জনের উপর হামলা করে দিয়েছে এবং ছুরি আঘাত দিয়ে জনকে মেরে ফেলেছে। কিন্তু এই দৃশ্যটা ম্যাক্স দেখে ফেলে, আর এই কারণে ম্যাক্সকে মারার জন্য অ্যাস্টার এবার ম্যাক্সের পেছনে যায়, কিন্তু ম্যাক্স ভাগ্যক্রমে একটা আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। আর এইদিকে আমরা দেখি ততক্ষণে ক্যাট বাড়িতে পৌঁছে গিয়েছে, আর বাড়িতে ঢুকে সে দেখে তার স্বামী জনের মৃতদেহ পড়ে রয়েছে। আর তখনই তার ম্যাক্সের কথা মনে পড়ে যে আমার মেয়েও তো এখানে রয়েছে। আর দৌড়ে ম্যাক্সের ঘরে যায়, দেখে ম্যাক্স তো ঘরে নেই। গোটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু অ্যাস্টারকে দেখতে পায় না, ম্যাক্সকেও দেখতে পায় না। কিন্তু তখনই হঠাৎ করে অ্যাস্টার ওর উপর পেছন থেকে হামলা করে দেয়, আর ম্যাক্সও ভয় পেয়ে আরেক দিকে পালাতে লাগে। ফুলের বাগানতে যখন পালাতে লাগে একটা ফুলের টপ পড়ে যায়, আর এই কারণে অ্যাস্টার তখন ওর পেছনে নাই। আর এই দিকে আমরা দেখি ক্যাট করে কি ছাদ বাগানের উপরে গিয়েছে, গ্লাস দিয়ে নিচে দেখতে পায়, আর ম্যাক্সকে ইশারা করে চুপ করতে বলে। কিন্তু অ্যাস্টারও বাগানে ম্যাক্সকে দেখতে পায় এবং ওর উপর যখন হামলা করবে তখন ম্যাক্স অল্পের জন্য নিজেকে বাঁচাতে পারে, মনে করে এই পিচ্চির কাছে পিস্তলে চলে এসেছে। কিন্তু ক্যাট তখন করে কি, ছাদের গ্লাসটি ভেঙে অ্যাস্টারের উপরে এসে পড়ে, আর এতে অ্যাস্টার জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু কেট ওকে প্রাণে মারে না, বুঝতেই পারছো প্রাণে মারলে তো মার্ডার কেস হবে। আর তারপর সে ম্যাক্সকে নিয়ে বাইরে আসে, বাট তখনই সেখানে পুলিশ চলে আসে। তবে অ্যাস্টার আবার ওর পেছনে আসে, ওদের উপর হামলা করে দেয়, আর এ তোরা দুজনেই গড়িয়ে গড়িয়ে বরফের চাদর দিয়ে ঢাকা একটা লেকের উপরে পড়ে। আর ধস্তাধস্তির কারণে বরফের যে শক্ত স্তরটা ছিল সেটা ভেঙে দুজনেই পানির মধ্যে ডুবে যায়। আর পানির নিচে তাদের দুজনের অনেক লড়াই হয়। আর এখানে মনেই হচ্ছিল যে অ্যাস্টার হয়তো কেটকে মেরে ফেলবে, কিন্তু পরিচালকের দয়ায় আমাদের কেট তার শক্তি ফিরে পায় এবং অ্যাস্টারকে বড়সড় আঘাত দিয়ে দেয়, এবং কেট পানি থেকে তো বের হয়, কিন্তু কিছুক্ষণ পরে আবারও অ্যাস্টার বের হয় আহত অবস্থায়। কিন্তু এইবার ওর বাচ্চা চেহারা দেখে আর কেট ডুবে না, এমন লাথি মারে, একটা লাথিতে একবারে ওই সারামজাদি চিরদিনের মতো পানির নিচে ডুবে যায়। আর এভাবে মুভিটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমা দেখে একটা জিনিস আমরা বুঝলাম বা শিখলাম যে আমরা গরিব মানুষ বা কচি চেহারা বা অনাথ দেখলে অনেক আবেগ প্লাবিত হয়ে যায়, কিন্তু ভাই প্রত্যেকটা মানুষের ভেতরেই ডেমন লুকিয়ে আছে। মানুষের আয়রূপ দেখে বা সিচুয়েশন দেখে কখনো মানুষটা কেমন হবে এটা বিবেচনা করা যাবে না। কদিন আগে দেখেছো ওই যে একটা বাচ্চা মেয়েকে পুকুরে ডুবিয়ে মেরে ফেললো, মা মেয়ে নানি, ওরাও কিন্তু গরিব মানুষ ছিল, চেহারা দেখলে মায়ে লাগবে, কিন্তু এইরকম ডেঞ্জারাস ছিল। তো এই জন্য সবসময় সতর্ক থাকা উচিত আমাদের। এটা জাস্ট একটা মুভি, বাস্তবে তো এরকম অবশ্যই হবে না, কিন্তু তারপরেও বাস্তব লাইফে আমাদের আশেপাশে এরকম অনেক ফেস থাকে বা অনেক অসহায় ফেস থাকে যাদের দেখে আমরা মনে করি যে ইস যদি একটু হেল্প করতে পারতাম, কিন্তু তার ভেতরে যে একটা ডেমন নাই এটা কিন্তু আমরা সিউরিটি দিতে পারবো না। তো যাই হোক, এই ম্যাটারে যদি তুমি সামনে পেতে তুমি কি করতে সেটা কমেন্টে অবশ্যই বলবে। তবে এখানে বিদায়ের আগে আমি আরেকটা কথা বলি, আজকে দেখলাম হচ্ছে আমরা অরফানের প্রথম পার্টটা, পরশুদিন আমরা দেখবো হচ্ছে অরফানের যে সেকেন্ড পার্টটা এসেছিল 2021 সালে, মানে এই সিনেমা রিলিজ হওয়ার 12 বছর পর আরেকটা সিনেমা এসেছিল অরফান দ্য ফার্স্ট কিল, মানে এই সিনেমা প্রিকুয়েল, মানে কিভাবে এই মেয়েটা একটা দুর্ধর্ষ খুনি হলো, মানে ওই যে আগুনে যে পুড়িয়ে মারছিল পুরো ফ্যামিলি, সেই
গল্পটা আমরা জানবো এর পরের সিনেমাতে। আশা করছি তোমার সবাই খুব এনজয় করবে। আর তারপরে কোন সিনেমাটি থাকছে, এরপর থাকবে আরেকটা হরর সিনেমা রিমেম্বার, তারপর আসবে দ্য অ্যানসেস্ট্রাল, এরপর আমরা দেখবো সিস্টার ডেথ, তারপর দেখবো হচ্ছে ওয়ান অফ দ্য নাম করা সিনেমা দ্য কল, তারপর রেড রোজ, এরপর থাকবে দ্য ইনফ্লুয়েন্সার, তারপর আসবে হচ্ছে দ্য ফল অফ দ্য হাউস অফ উসার, এরপর থাকবে হচ্ছে দ্য হন্টিং অফ দ্য হিল হাউস, এরপর থাকবে হচ্ছে ইনসেশন, আর এই হরর মান্থের সর্বশেষ সিনেমাটি হবে হচ্ছে দ্য পজিশন অফ হান্না গ্রেস। তবে তোমরা যদি চাও আমরা এই হরর মান্থে আরো কিছু হরর বা ডিস্টার্বিং সিনেমা এখানে অ্যাড করতে পারি। তবে এই চ্যানেলটার ব্যাপারে আমি বলে রাখি, এখানে 18+ সিনেমা কিন্তু আসতে পারে, হরর ডিস্টার্বিং প্লাস 18+। এবং জানুয়ারিতে আমি এমন একটা মান্থ চালাবো যেটা হবে হচ্ছে ডিস্টার্বিং মান্থ, মানে ওই সিনেমাতে আমরা খালি ডিস্টার্বিং সিনেমা দেখবো, মানে একটা করে সিনেমা দেখবে, পরবর্তী 2 দিনে ভাত খাওয়া হারাম, মাথায় খালি ওইটাই চক করে দেবে যে কি সাইকো কি সিনেমা দেখলাম। তো ওইটা আমরা জানুয়ারিতে আনবো, আর প্রথমে আমরা এটা শেষ করি। তবে তারপরেও তোমরা যদি বলো যে হরর মান্থ আরেক মাস বেশি করেন, তাহলে আমরা করবো কি হরর মান্থ আবার চালিয়ে তারপর তোমার ওই যে কি বলো এটা ডিস্টার্বিং সিনেমার তোমার সিরিজ নিয়ে আসবো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আশা করছি তোমরা এই চ্যানেলটা এনজয় করছো এবং এভাবে এনজয় করতে থাকো, এবং আশা করছি আমাদের পাশে সবসময় থাকবে। তবে ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আমি একটা ছোট্ট বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি আমাদের র্যান্ডম স্টোরের। গাইস, আমাদের র্যান্ডম স্টোরে কিন্তু এখন সবচেয়ে বহুল বিক্রিত হুডিটা হচ্ছে এই ভেনমের হুডি, ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং চাইলে তুমিও কিন্তু এই হুডিটা অর্ডার করতে পারো। আর হুডি অর্ডার করার জন্য তুমি যাবে হচ্ছে আমাদের পেজে বা আমাদের ওয়েবসাইটে। পেজ এবং ওয়েবসাইটের দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। আর তাছাড়া তোমরা তো জানোই আমাদের রয়্যাল এনফিল্ডের একটা ক্যাম্পেইন চলছে, আমাদের কাছ থেকে হুডি কিনলে তুমি কিন্তু একটা কুপনও পাচ্ছ এবং এরপর লটারি করে বিজয়ীর হাতে রয়্যাল এনফিল্ড বাইক, এবং এর সাথে সেকেন্ড পুরস্কার হিসেবে থাকবে হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড সুজুকি জিক্সার মোনোটোন বাইক, এছাড়াও ল্যাপটপ, মোবাইল ফোন এবং ট্যাব তো রয়েছেই। তো শীতে এমনিতেও তো তোমাদের হুডি লাগবে, তো আমাদের কাছ থেকে যদি হুডিটা নাও তাহলে কিন্তু তুমি একই সাথে ভালো একটা প্রোডাক্ট পাচ্ছ এবং এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে রয়্যাল এনফিল্ড বা একটা জিক্সার বাইক জেতার সুযোগও পাচ্ছ। তো ডিসক্রিপশন এবং পিন কমেন্টে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, এছাড়াও হটলাইন নাম্বার রয়েছে, তুমি চাইলে সরাসরি মোবাইলে কথা বলেও অর্ডার করতে পারো। আর তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ক্যাম্পেইনটা সফল করার জন্য, যাতে ভবিষ্যতে আমরা এর চেয়েও বড় ক্যাম্পেইন নিয়ে আসতে পারি। আর আমাদের এই র্যান্ডম স্টোর যদি পুরো দেশ পর্যায়ে একটা নাম করে, এটাতে কিন্তু তোমাদের জন্য একটা গর্বের ব্যাপার। তোমার এলাকারই একজন র্যান্ডম স্টোরের জিনিস পড়লে তুমি বলবে, আরে ভাই এর সাথে তো আমরা 5 বছর আগে থেকে আছি। তো যাই হোক, নিজেদের স্টোর মনে করে এই ক্যাম্পেইনটা সফল হওয়ার জন্য তোমরা প্লিজ আমাদেরকে হেল্প করো এবং আমাদের সাথে থেকো।